ওদিকে সেদিন লক্কাবাগের লক্ষ্য আম গাছের বাগানে তখন ভারত ভাগ্য বিধাতার এক কঠিন সংগ্রাম চলছে। একদিকে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগের নিবীর্য মোঘল অধিপত্যের ধ্বংসস্তূপ, আর একদিকে ভাবিকালের বণিক সভ্যতার প্রতীক কর্নেল রবার্ট ক্লাইভ। পৃথিবীর ইতিহাসে যতবারই অতীতকালের সঙ্গে ভাবিকালের লড়াই বেঁধেছে, ততবারই রাষ্ট্র বিপ্লব হয়েছে রক্তক্ষরণের পথে। ততবারই শান্তপ্রিয় মানুষ বারবার বলেছে, না না, এ রাষ্ট্র বিপ্লব হয় হোক, কিন্তু সেটা যেন হিংসার পথ ধরে না আসে। কিন্তু সকলের অগোচরে হিংসা তখন আপন মনে কেবল হেসেছে। রক্তপাত যা হবার তা হয়েছে, ধ্বংস যা হবার তা হয়েছে। রাষ্ট্রবিপ্লব যতটুকু হবার ততটুকু হয়েছে। কিন্তু হিংসা তাই বলে থেমে থাকেনি। মানুষের বাইরের সভ্যতার মুখোশ খুলে দিয়ে হিংসা বারবার মুখবদ্দান করে অট্ট হাসি হেসেছে, বলেছে, আমি আছি। কখনো যীশু খ্রিস্টের বাণী, চৈতন্যদেবের বাণী, মহম্মদের বাণী মানুষকে হতাশায় সান্ত্বনা দিয়েছে, শোকার্তকে আশ্বাস দিয়েছে। কিন্তু তারই পাশাপাশি আবার চেঙ্গিস খাঁ, তৈমুর লং, আলেকজান্ডারের আর্মি স্রোতের মতন জনপদের পর জনপদ আক্রমণ করে মুহূর্তের মধ্যেই সব কিছু শ্মশান ভূমিতে রূপান্তরিত করে ছেড়েছে। একদিকে অত্যাচার, আরেকদিকে বরাভয়। আর এই হলো মানব সভ্যতার ইতিহাস। যখন কোনো দিক থেকে মানুষ সত্যের সন্ধান পায়নি, তখন আকাশের তারায়, গ্রহ নক্ষত্রে এই অনন্ত রহস্যের সন্ধান করেছে। বলেছে, হে অদৃশ্য দেবতা, উত্তর দাও, আমার চিরন্তন প্রশ্নের সমাধান করো। কিন্তু কেউই তার সেই চরম আর পরম প্রশ্নের উত্তর দেয়নি। মাঝখান থেকে শুধু ইতিহাস তার নিজের খেয়ালেই এগিয়ে গিয়েছে। সত্য অসত্য, সৎ অসৎ, অত্যাচার সান্ত্বনা সব কিছু একাকার করে দিয়ে অনাদি অনন্ত মহাকালের লক্ষ্যে পৌঁছবার সাধনায় নির্বিকার চিত্তে সব কিছু ওলটপালট করে দিয়ে শুধু সামনে এগিয়ে গেছে। আর মানুষও তেমনি করে অনন্তকাল ধরে আকাশের দিকে চেয়ে প্রার্থনা করে গেছে আর বলেছে, বলো কোনটা সত্য, সূর্য না রাত্রি? কোনটা ধ্রুব, শিব নাকি অশিব? বলো কোনটা শাশ্বত, হিংসা না অহিংসা? আর নবাব মির্জা মোহাম্মদ সেই কথাই একদিন জিজ্ঞেস করেছিল মৌলভী সাহেবকে। নিজামতের মৌলভী সাহেব বরাবরই নিজামত থেকে মাসোহারা পেয়ে নিজের নগরী বজায় রেখেছে পুরুষানুক্রমে। কখনো কল্পনাই করেনি যে একদিন আবার মুর্শিদাবাদের নবাবের কাছে তার বিদ্যে বুদ্ধির পরীক্ষা দিতে হবে। উত্তর দিতে গিয়ে ঘন দাড়ির ভেতর বুঝি কথাটা আটকে গিয়েছিল। কিন্তু নবাবের বুঝতে ভুল হয়নি। হিসেব নবিশকে তক্ষুনি বরখাস্ত করবার হুকুম দিয়ে অব্যাহতি দিয়েছিল সেই মৌলভী সাহেবকে। হয়তো সেই মৌলভী সাহেব সেই দিন আর সকলের মতোই অভিশাপ দিয়েছিল নবাবকে। হয়তো কেন, নিশ্চয়ই অভিশাপ দিয়েছিল। তা দিক। তবে অভিশাপের ফল যদি ফলেই, তো সে মৌলভীর বরখাস্তের জন্য নয়, সে ফলবে ইতিহাসের অভিশাপের ফলে। ইতিহাস যাকে অভিশাপ দেয় তাকে সে বড় নিষ্ঠুরভাবে অভিশাপ দেয়। তাকে শুধু যে সে ধ্বংস করে তা নয়, নিশ্চিহ্ন করে তবে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেমন করেছে সরফরাজ খাঁকে। তাঁবুর বাইরের দিকে যেতে যেতে এই কথাগুলোই মনে হচ্ছিল নবাবের। হঠাৎই ইয়ারজান সাহেব সামনে কুর্নিশ করে দাঁড়ালো। আমাকে ডেকেছিলেন আলীজাহা? কোথায় থাকো তোমরা? কাউকে ডাকলে পাওয়া যায় না। মেহেদি কোথায়? ইয়ারজান বলে, সে তো আলীজাহার দুশ্মনের সঙ্গে মোকাবিলা করতে গেছে। নবাব রেগে গেল। আমার দুশ্মন? আমার দুশ্মনের কি কমতি আছে যে মোকাবিলা করতে দূরে যেতে হবে? এখানে সেখানে আশেপাশে যত লোক আছে সবাই তো আমার দুশ্মন। নবাবের দুশ্মনের অভাব কে বললে? নবাবের দোস্তের মোকাবিলা করতে দূরে গেলে তবু তার একটা মানে থাকতো। ওই যে মির্জাফর, ইয়ার লুথুফ, দুর্লভরাম দাঁড়িয়ে রয়েছে ওইখানে, ওরাই কি আমার দুশ্মন নয়? ইয়ারজান বলে, সেজন্যই তো আলীজাহা আমি দুশ্মনির প্রতিশোধ নিচ্ছিলাম এতক্ষণ। কি করে প্রতিশোধ নিচ্ছিলে শুনি? চাবুক মেরে?
যারা আমার সোনার কোলকে চুরি করেছে তাদের চাবুক মেরে তুমি আমার দুশমনি দূর করবে? হ্যাঁ আলিজাহা, শালারা বড় বেঈমান। কিন্তু আর একটু দেরি করে প্রতিশোধ নিতে পারলে না? আর একটু দেরি করে প্রতিশোধ নিলে কি ক্ষতিটা হতো? প্রতিশোধ তো নিতে দেরি করা উচিত নয় আলিজাহা। বেঈমানেরা যে আশকারা পেয়ে যাবে তাহলে। ভাববে নবাবের ক্ষমতা নেই, ভাববে নবাব ভীরু, নবাব কমজোর। হঠাৎ দূরে নজর পড়ল। সার সার তাঁবু সামনে সবাইকে দাঁড় করানো হয়েছে। নবাবেরই খানসামা, বাবুর্চি, খিদমতগার সবাই। সবাইকে মাইনে দিতে পারেননি নিজামত, তবুও সবাই শাস্তির ভয়ে এইখানে নবাবের সঙ্গে এসেছে। সঙ্গে এসে নবাবের খেদমত করছে। তারাই সার বেঁধে দাঁড়িয়ে আছে। পেছন থেকে সকলের হাত বাঁধা। একজন সেপাই তাদের পিঠে সপাং সপাং করে বেদ মারছে। মির্জা মোহাম্মদ আর থাকতে পারলেন না, চিৎকার করে উঠল, থামো, থামো! পাশে দাঁড়িয়েছিল ইয়ারজান সাহেব আর নেয়ামত। নবাবের গলার শব্দে তারাও চমকে উঠেছে। থামো, থামো! মির্জা মোহাম্মদ আবার চিৎকার করে উঠল। তারপর আর সেইখানে দাঁড়াল না, যেন চাবুকগুলো তার নিজের পিঠের ওপরেই এসে পড়ছিল এতক্ষণ। ইয়ারজান সাহেব পেছন পেছন আবার তাঁবুর ভেতরে এলো। আলিজাহা, আমি যদি কসুর করে থাকি তো আমাকে মাফ করুন। মির্জা গর্জে উঠল, তুমি কীরকম মানুষ ইয়ার? এই সময়ে ওদের চাবুক মারতে হয়? ঠিক এই সময়েই আমাকে এমন করে বিপদে ফেলতে হয়? তোমার একটা আক্কেল নেই? মির্জা মোহাম্মদ তাকিয়ার ওপর নিজের মাথাটা গুঁজে দিলে। আমার কসুর হলে আমাকে মাফ করুন আলিজাহা। আবার মাপ চাইছো তুমি? জানো এখন আমার চারিদিকে দুশমন, তার ওপর তুমি আরও দুশমন বাড়াচ্ছ। আর একদিন পর চাবুক মারতে পারতে না? আর একদিন আমাকে রেহাই দিতে পারতে না? আলিজাহা, আপনার ভালোর জন্যই ওদের শাস্তা করছিলাম। আর ভালো করতে হবে না আমার। মেহরবানি করে ওদের ছেড়ে দাও। মেহরবানি করে আমাকে একটু শান্তি দাও ইয়ারজান। আর একটা দিন সবুর করো। আর একদিন পরেই জেনারেল ল আসছে, তারপর আমি আর কিছুই বলবো না। ইয়ারজান এইবার চুপ করে রইল, কোনো কথাই বললে না। তুমি যাও, আমার সামনে থেকে চলে যাও ইয়ারজান। আমি আর কাউকেই এখানে চাই না। খোদাবান! নবাব এতক্ষণে আবার মুখ তুললে। কে? মীর মদন মারা গেছে। নবাব মির্জা মোহাম্মদ সোজা হয়ে উঠে বসেছে। মোহনলাল এসেছে। তবুও কথাটা যেন বিশ্বাস হলো না। ঘোলাটে চোখ দিয়ে মোহনলালের দিকে চেয়ে দেখতে লাগলো। মোহনলাল আবার বললে, আমার পাশে দাঁড়িয়েই লড়াই করছিল মীর মদন, সে মারা গেছে খোদাবন। তবুও নবাবের মুখে কোনো কথা নেই। নবাবের যেন বাকরোধ হয়ে গেছে। মির্জাফর, ইয়ালুথুব খাঁ, রাজা দুর্লভরাম কেউ কামান ছুটছে না খোদাবান। তবুও নবাব নির্বাক। খোদাবান, আপনি কিছু হুকুম দিন। আপনি একবার হুকুম দিলে আমি ফৌজ নিয়ে এগিয়ে যাই। আমি আর সিনফ্রে দুজনে ওদের হটিয়ে দেব। আপনি শুধু একবার হুকুম দিন খোদাবান। এতক্ষণে নবাবের মুখে যেন কথা ফুটল। বলে, জেনারেল ল কোনো খবর আছে মোহনলাল? তা জানি না জাহাবানা। জেনারেল ল আসতে দেরি হবে, তার আগেই আমরা লড়াই ফতে করে দেব। আপনি শুধু একবার হুকুম দিন খোদাবান। হঠাৎই ঝমঝম করে বৃষ্টি এলো আকাশ ভেঙে। সকলেই বাইরের দিকে চেয়ে দেখলে। বর্ষাকালের বৃষ্টি। বৃষ্টির জল লক্কাবাগের গাছপালা, তাঁবু সব কিছু যেন ভাসিয়ে নিয়ে যাবে। গোলাবারুদ সব বাইরে আছে খোদাবান, সব ভিজে যাবে। আমি গিয়ে দেখে আসি। কিন্তু মির্জাফর সাহেব? মির্জাফর সাহেব কোথায়? কামান ছুটছে না কেন? আমাকে যে কোরআন ছুঁয়ে কসম খেয়েছিল, তাহলে তার কথা রাখছে না কেন? চারিদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কারোর মুখে কোনো কথা নেই। কে উত্তর দেবে এই কথার? কে বলবে এত ফৌজ, এত হাতি, এত সেপাই, এত কামান থাকতেও মীর বক্সি মীর মদন কেন হঠাৎ মারা যায়?
ওই মীর মদনকেই তো কিছু আগে মির্জা মোহাম্মদ জিজ্ঞেস করেছিল সে গীতা পড়েছে কিনা। গীতা পড়েনি কাফের মীর মদন। কাফেররা গীতা পড়বে না, মুসলমানরা কোরআন পড়বে না, অথচ লড়াই করতে এলে কামানের গোলা লেগে মারা যাবে। মারা যাবার আগে বেচারা মীর মদন জানতেও পারল না কেন তার পয়দা হয়েছিল এই দুনিয়ায়, কেনই বা মারা গেল, আর মারা যাওয়ার পর কোথায় যাবে সে। তাজ্জব। হঠাৎ সিনফ্রে ঘরে ঢুকেছে। ইয়োর এক্সেলেন্সি, ইংরেজদের সব গোলা বারুদ বৃষ্টির জলে ভিজে গেছে, তারা সেগুলো সরিয়ে ফেলেছে। তা ফেলুক, কিন্তু জেনারেল ল আসতে এত দেরি করছে কেন সিনফ্রে? আপনি কিছু ভয় করবেন না ইয়োর এক্সেলেন্সি, আমি তো আছি। আই মাস্ট ফাইট দেম আউট। ইংরেজরা বিস্ট, ইংরেজরা সব বাস্টার্ড। একবার মির্জাফর সাহেবকে আমার কাছে ডাকো তো মোহনলাল। মির্জাফর আসুক, তাকে আমি জিজ্ঞাসা করব, আপনি আমার কথার খেলাপ করছেন কেন মির্জাফর সাহেব? আপনি না কোরআন ছুঁয়ে আমার কাছে কসম খেয়েছিলেন আপনি আমাকে মদদ দেবেন? আপনি না আমার রিশতেদার, আপনি না আমার আত্মীয়। আপনি যদি এই বিপদের সময় আমাকে না দেখেন, কে দেখবে মির্জাফর সাহেব? মোহনলাল সেই বৃষ্টির মধ্যে ছুটে বেরিয়ে গেল। লক্কাবাগে তখন নতুন বর্ষার ঝমঝম করা বৃষ্টি একভাবে পড়ে চলছে। ওদিকে তানজামটা সেদিন যখন মতিঝিলে প্রথম এসে পৌঁছেছিল তখন ঝাপসা ভোর। সচ্চরিত্র পুরকায়স্থমশায় চিরকাল ভোরবেলাতেই ঘুম থেকে ওঠে। সেদিনও ঘুম থেকে উঠেছিল খুব ভোরে। মতিঝিলে সবাই দেরি করে ওঠে, কিন্তু চিরকালের অভ্যেসে সচ্চরিত্রের একদিনও বদলাল না। হঠাৎই সদর ফটক দিয়ে 3টে পালকি ঢুকতে দেখে কেমন যেন অবাক হয়ে গিয়েছিল। এত ভোরে তো পালকি আসে না কারোর। নবাব যখন ছিল তখন মরিয়ম বেগম সাহেবার পালকি যখন তখন আসতো, যখন তখন যেত। কিন্তু এখন তো নবাব নেই, এখন তো নবাব লড়াইতে। পালকি 3টে চবুতরায় এসে থামল। একটা থেকে নামলো মেহেদী নেসার, আর একটা থেকে হাতিয়ারগড়ে ছোট মশাই, আর একটা থেকে বোরখা পরা একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষ দেখে আরও অবাক হয়ে গেল সচ্চরিত্র পুরকায়স্থ। মেয়ে মানুষটার হাত দুটো নৌকোর কাছি দিয়ে বাঁধা। তাকে টানতে টানতে মেহেদী নেসার মতিঝিলের ভেতর নিয়ে গেল। তারপর ফিরে এসে ছোটমশাইকেও ভেতরে নিয়ে গেল। তার হাত দুটোও রশি দিয়ে বাঁধা। সচ্চরিত্র পুরকায়স্থ অনেক তাজ্জব ব্যাপার দেখেছে মতিঝিলে। এতদিন চাকরি করেছে এখানে, কিছু দেখতে আর তার বাকি নেই, কিন্তু এমন ঘটনা কখনো দেখেনি। আর তার খানিকক্ষণ পরেই মেহেদী নেসার সাহেব যেমন এসেছিল তেমনি আবার পালকিতে চড়ে মতিঝিলের সদর ফটক দিয়ে বাইরে চলে গেল। আর ঠিক তারপরই চেহেল সুতুনের মাথা থেকে ইনসাম মিয়া নহবতটা বাজতে বাজতে হঠাৎ মাঝ পথে থেমে গেল। কি হলো হঠাৎ? এমনটা তো হয় না। আর তারপর চকবাজারের রাস্তায় যেন লোকের আনাগোনা বাড়তে লাগলো। এত সকালে কি হলো? ক্যা হুয়া? কেন এত লোকের জটলা? কি হয়েছে ওখানে? সচ্চরিত্র পুরকায়স্থ হতবাক হয়ে সেইখানে দাঁড়িয়েই ভাবতে লাগল, কি হলো হঠাৎ? হঠাৎই পাশের দিকে চেয়ে দেখলে কান্তবাবু। এ কি বাবাজি, তুমি? আপনি মরিয়ম বেগম সাহেবাকে এখানে আসতে দেখেছেন পুরকায়স্থ মশাই? সচ্চরিত্রের চোখ দুটো ছলছল করে উঠল। বললে, তুমি আবার আমাকে পুরকায়স্থ মশাই বলে ডাকছো কেন বাবাজি? ও নামে তো আমাকে কেউ আর ডাকে না। তুমি আমাকে ইব্রাহিম বলে ডাকবে এখন থেকে। কান্ত বললে, তা হোক, আমার কাছে আপনি সেই আগেকার পুরকায়স্থ মশাই। না বাবাজি, ও নামে ডাকলে আমার যে আগেকার কথা সব মনে পড়ে যায়। মনে পড়ে যায় আমি ইন্দিবর ঘটকের পুত্র, ঈশ্বর কালীবর ঘটকের পুত্র। আমার পরিবার, ছেলে মেয়ে সকলের কথা যে মনে পড়ে যায় বাবাজি, আমার যে ভারী কান্না পায়। কান্ত এবার সোজাসুজি চাইলে পুরকায়স্থ মশাইয়ের দিকে। লোকটা যেন আরও বুড়ো হয়ে গেছে এই কদিনে। বললে, আপনাকে আমি ওই মুসলমানি নামে ডাকতে পারবো না পুরকায়স্থ মশাই। আপনি আমার কাছে এখনও হিন্দুই আছেন। আমি জাত মানি না।
পুরকাস্তমশাই বললে, না বাবাজি, জাতটা মেনো। আমার নিজের জাত চলে গেলেও তোমাকে আমি বলছি বাবাজি, ওটা মেনো। ওতে তোমার পূর্বপুরুষের আত্মা পরকালে তবু এক ফোঁটা জল পাবে। আমি ঈশ্বর ইন্দুপর ঘটকের অধম ছেলে। আমার পিতা পরকালে জল না পেয়ে হাহাকার করে বেড়াচ্ছেন। আমি বুঝতে পারি বাবাজি। ওসব কথা থাক পুরকাস্তমশাই, আমি একটা অন্য কাজে এসেছিলাম। শোভারাম বিশ্বাস মশাইয়ের মেয়ে মরালিবালা সর্বনাশ হয়ে গেছে, আপনি তা জানেন? সচ্চরিত্র বললে, শোভারাম বিশ্বাস মশাইয়ের মেয়ে? কি সর্বনাশ? কান্ত সচ্চরিত্রের হাত দুটো ধরে ফেললে, বললে, পুরকাস্তমশাই, আমার একটা উপকার করতে হবে আপনাকে, বলুন করবেন। সচ্চরিত্র বললে, তোমার আমি যা সর্বনাশ করেছি বাবাজি, তার আর শেষ নেই। আমার জন্যই তোমার বিবাহে বাধা পড়ল, তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। তা কি আমি ভুলে গেছি ভেবেছ? সে যা হবার হয়েছে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। সেই মরালিবালাকে মেহেদিনেসার এইখানে ধরে এনে রেখেছে শুনলাম। এখন আপনি তাকে বাঁচান। সে কি বাবাজি, সে যে নষ্টা মেয়ে, সে যে এখন মরিয়ম বেগম সাহেবা হয়ে গেছে, সে যে নবাবের সঙ্গে রোজ হয়, তাকে কেন ধরতে গেল? খবরদার! হঠাৎই কান্ত চিৎকার করে উঠল, খবরদার বলছি, মরালি নামে অমন কথা বলবেন না। আপনি নিজের চোখে শুতে দেখেছেন তাকে বলছেন? সচ্চরিত্র বললে, না না, এখনকার কথা বলছি নে। এখন তো নবাব ফিরিঙ্গিদের সঙ্গে যুদ্ধ করতে গেছে, কিন্তু এককালে তো শুতো। যখন নবাব এখানে ছিল তখন তো ও শুয়েছে। কান্ত বললে, আপনি নিজের চোখে শুতে দেখেছেন? আপনি বুকে হাত দিয়ে বলুন তো। না না, তা কি করে দেখব? আমি আমার কাজকর্ম ছেড়ে কি আর তাই দেখতে গেছি, নাকি কেউ আমাকে তা দেখতে দেবে? নেয়ামত কি আর তেমনি লোক? নেয়ামতকে তো তুমি দেখেছ, সে এখানকার খোদ খিদমতগার। সে নবাবের সঙ্গে লড়াইতে গেছে, সে এখানে থাকলে তোমাকে দেখাতাম। কান্ত বললে, না দেখে অমন কথা বলবেন না আপনি মরালির সম্বন্ধে। সচ্চরিত্র বললে, তা না হয় বলবো না বাবাজি, ভালো হলেই তো ভালো। আমি কি চাই না যে মেয়েটার চরিত্র ভালো থাকুক? এই আমাকেই দেখো না, আমার বাবা আমার নাম রাখলে সচ্চরিত্র। আমি নিজেও কত চেষ্টা করলুম, কিন্তু চরিত্রটা কি ঠিক করে রাখতে পারলুম? নিজের অনিচ্ছাই তো আমাকে ম্লেচ্ছ মাংস খেতে হলো, যাত্রা তো আমি খোয়ালুম। আর এই বুড়ো বয়সে এখন তো এই মদের গন্ধের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। এতে কি আর চরিত্রের কিছু ঠিক থাকে? হঠাৎ সচ্চরিত্র বললে, ওই গোলমালটা কিসের বাবাজি? এমনটা তো হয় না। কি হয়েছে তুমি কিছু জানো? কান্ত বললে, ওসব কথা এখন থাক, আপনি আগে বলুন, আমার একটা উপকার করবেন। কি উপকার? বলো বাবাজি। কান্ত বললে, শোভারাম বিশ্বাস মশাইয়ের মেয়েকে ওরা এখানে আটকে রেখেছে। আমার মনে হয় ওকে ওরা কোতল করবে। কেন বলো তো? কোতল করবে কেন? কি করেছে ও? তা জানি না। মেহেদিনেসার ভেবেছে ওই মেয়েটাই সব সর্বনাশের গোড়া। জানেন তো, একবার মরালি শফিউল্লাহ সাহেবকে খুন করেছিল, সেই থেকেই রাগ আছে ওর ওপর। এখন নবাব লড়াইতে গেছে, এই সুযোগে ওকে কোতল করতে চায়। মেহেদিনেসার লোকটা বড় খারাপ বলে মনে হয় বাবাজি। খারাপ তো বটেই, নইলে মরালিকে ওরকম গ্রেপ্তার করে রাখে? আপনাকে ওকে ছাড়িয়ে দিতেই হবে। পুরকাস্তমশাই কি যেন একটু ভাবলে, তারপর বললে, তুমি ওই ধারে একটু দাঁড়াও বাবাজি, আমি দেখে আসছি মেয়েটাকে কোথায় রেখেছে। কান্ত চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। পুরকাস্তমশাই সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। বুড়ো মানুষ, বিশেষ করে চকবাজারের রাস্তায় হাতির ধাক্কা খেয়ে পড়ে যাবার পর থেকে শরীরটা আর বইছে না। কিন্তু মেয়েটার কথা শোনা পর্যন্ত মনটা কেমন ছটফট করছিল। সচ্চরিত্র পুরকাস্তর নিজেরও তো একটা মেয়ে ছিল, তাদের কথা মনে পড়ে গেল। তাদের সেখানে কি হচ্ছে কে জানে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে সামনের ঘরটাতেই নবাবের আমদরবার, আশেপাশে জেনানা মহল।
একপাশে আমির ওমরাওদের বিশ্রাম করবার মহল। সচ্চরিত্র আরও এগিয়ে গেল। ছোটমশাইকে এইখানে কোথাও রেখেছে। জেনানা মহলের দিকে এগিয়ে গিয়ে একটু দাঁড়ালো সচ্চরিত্র। কে কে ওখানে? কে তুমি? কোথা থেকে শব্দটা আসছে ঠিক বোঝা গেল না। নিয়ামত খাঁ নেই তাই রক্ষে, আর অন্য খিদমতগারেরাও নবাবের তরিবধ করতে নবাবের সঙ্গে লড়াইতে গেছে। এতক্ষণে দেখতে পেল সচ্চরিত্র একটা মহলের ফটকের বাইরে থেকে তালা চাবি দেওয়া, ফটকের ওপরে চৌকোনো জায়গাটুকুতে কাঁটা, আর তার ফাঁক দিয়ে একখানা মুখ তার দিকে চেয়ে আছে। কন হ্যাঁ তুম? আগে বেগম সাহেবা, আমি ইব্রাহিম খাঁ। আশ্চর্য, শোভারাম বিশ্বাসের মেয়ে আর সচ্চরিত্র পুরকায়স্থকে প্রথমে দেখে চিনতে পারেনি। তারপরে গলার সুর একেবারে বদলে গেল। তুমি সচ্চরিত্র পুরকায়স্থ মশাই? পুরকায়স্থ মশাই বললে, মা তুমি শান্ত হও মা, আমি তোমাকে দেখতে পেয়েই এসেছি। আমাকে এরা হাত পা বেঁধে এখানে ধরে নিয়ে এসেছে পুরকায়স্থ মশাই। এখনই একবার নানি বেগম সাহেবাকে খবরটা দিতে পারো? বলবে মরিয়ম বেগম সাহেবাকে মতিঝিলের ভেতর জেনানা মহলে গ্রেপ্তার করে রেখেছে। কিন্তু তোমাকে ওরা ধরলে কেমন করে মা? সে কথা তুমি পরে শোনো, আগে নানি বেগম সাহেবাকে খবরটা দিয়ে এসো, তারপর আমি দেখব মেহেদীনেসার কি করতে পারে। নবাবকে বলে আমি মেহেদীনেসারকে চাবুক খাওয়াবো। তুমি এক্ষুনি খবরটা গিয়ে দাও। সচ্চরিত্র নিচেই চলে আসছিল, কিন্তু মরালি আবার ডাকলে, ছোটমশাইকে এখানে কোথায় রেখেছে তুমি জানো? না মা, আমি তো তা জানি না। আর ওই যে অত হল্লা চিৎকার কেন হচ্ছে তা জানো? কিসের চেঁচামেচি ও? তাও জানি না মা, আমিও তো শুনছি কেবল। আচ্ছা আমি যাচ্ছি, চেল সুতনে গিয়ে পিরালি খাঁকে খবরটা দিয়ে আসছি। কান্ত নিচে তখনও দাঁড়িয়েছিল একটা থামের আড়ালে। আস্তে আস্তে ভোর হচ্ছে ঝিলের ওপর, কিন্তু যত আলো হচ্ছে আকাশে ততই যেন কান্তর ভয় লাগছে। কেউ যদি এক্ষুনি এসে পড়ে এখানে, যদি কেউ দেখতে পায়, যদি কেউ সমস্ত বানচাল করে দেয়। হঠাৎই পেছন থেকে যেন তানজামের হুম হুমার শব্দ হলো। পেছনে ফিরতেই কান্ত দেখলে, সর্বনাশ, নানি বেগম সাহেবার তানজাম আসছে। সামনে দুটো হাতি, পেছনে দুটো হাতি। কান্ত থামটার আড়ালে গিয়ে লুকিয়ে রইল। নানি বেগম সাহেবা তানজাম থেকে নামবার সঙ্গে সঙ্গেই ওই দিক থেকে আবার একটা পালকি এসে হাজির হলো। নানি বেগম সাহেবা বোরখার ভেতর থেকে পেছন ফিরে দেখলে, কে? পেছনের পালকি থেকে নেমে মেহেদীনেসার সাহেব নানি বেগম সাহেবাকে নিচু হয়ে লম্বা কুর্নিশ করলে, বন্দেগি নানি বেগম সাহেবা। মেহেদি, মরিয়ম বেগম সাহেবাকে তুমি মতিঝিলে গ্রেপ্তার করে রেখেছ শুনলাম। আমি গ্রেপ্তার করে রেখেছি? কে বললে সেই কথা নানি বেগম সাহেবা? আমি গ্রেপ্তার করবার কে নানি বেগম সাহেবা? আমি তো কেউ নই, আমি তো আলিজাহার খিদমতগার স্রেফ। তাহলে কে গ্রেপ্তার করলে? মেহেদীনেসার বললে, মুর্শিদাবাদের নবাব শাহ কুলি খান মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার হুকুমেই গ্রেপ্তার করেছি নানি বেগম সাহেবা। নানি বেগম সাহেবা গম্ভীর গলায় বললে, আমি হুকুম দিচ্ছি ওকে তুমি ছেড়ে দাও মেহেদি। লেকিন নানি বেগম সাহেবা, আলিজাহার হুকুম আমি কেমন করে খিলাপ করব? আমি আলিজাহার নানি, আমার হুকুম কি মির্জা মোহাম্মদের হুকুমের চেয়ে বড় নয়? চেহেল সুতুনের বেগমদের ওপর আমার হুকুমই তো সকলের ওপরে। সে আপনি যখন বলছেন নানি বেগম সাহেবা, তখন আমার বলবার কিছুই নেই। হঠাৎ সচ্চরিত্র পুরকায়স্থ ঠিক এই সময় চবুতরায় এসে হাজির হতেই নানি বেগম সাহেবা দেখতে পেয়েছে। এ কন? মেহেদীনেসার বললে, এ ইব্রাহিম খাঁ, ওই শরাবখানার খিদমতগার। সচ্চরিত্র তাড়াতাড়ি নিচু হয়ে কুর্নিশ করে পাশে সরে দাঁড়ালো। নানি বেগম সাহেবা তার দিকে না চেয়ে মেহেদীনেসারের দিকে চেয়ে বললে, আমাকে তুমি মরিয়ম বেগম সাহেবার কাছে নিয়ে চলো মেহেদি, ওকে আমি চেহেল সুতুনে নিয়ে যাব। কিন্তু নবাব মির্জা মোহাম্মদ যদি গোঁসা করে নানি বেগম সাহেবা, আমার তো তাহলে কোতল হয়ে যাবে। তখন আমি আছি মেহেদি,
আমার বাদ মির্জা ঠেলতে পারবে না, চলো। মেহেদী নেশার তবুও বোধহয় একটু দ্বিধা করতে লাগলো। চলো। একটু ভালো করে সোজবুজ করে দেখুন নানি বেগম সাহেবা। সোজবুজ করবার কিছুই নেই মেহেদি, আমি খবরটা পেয়েই দৌড়ে এসেছি। হাতিয়ারগড়ের জমিনদারকেও তুমি গ্রেপ্তার করে এনেছো, তাও আমি শুনেছি। তার ব্যাপার মির্জা নিজে এসে ফয়সালা করবে। এখন তুমি মরিয়ম বেগমকে ছেড়ে দাও, আমি সঙ্গে করে চেহেল সুতুনে নিয়ে যাব। কিন্তু তাহলে সব দায়িত্ব নানি বেগম সাহেবাই নিলেন তো? হ্যাঁ, নিলাম। তোমার ভয় নেই মেহেদি, আমার মরিয়ম মেয়ে এমন কিছু করতে পারে না যাতে মির্জা তাকে গ্রেপ্তার করবার হুকুম দেবে। কি এমন করেছে ও শুনি? নানি বেগম সাহেবা, ফিরিঙ্গি সাহেব ক্লাইভের কাছে মরিয়ম বেগম সাহেবা নিজামতের ফৌজি খবর ফাঁস করে দিয়েছে। চেহেল সুতন থেকে পালিয়ে গিয়ে বেগম সাহেবা এতদিন সেই ফিরিঙ্গি সাহেবের কাছেই ছিল। মরিয়ম বেগম যে ফিরিঙ্গিদের কাছে ছিল তার প্রমাণ আছে? কেউ দেখেছে তাকে? হ্যাঁ নানি বেগম সাহেবা, সবাই জানে মরিয়ম বেগম সাহেবা সেখানেই ছিল। বশির মিয়া নিজে দেখেছে, দেখে এসে নবাবকে খবরটা দিয়েছে। কে বশির মিয়া? বশির মিয়া নিজামতের জাসুস, অনেক দিনের পুরনো জাসুস, সে মিথ্যে কথা বলতে যাবে না। নানি বেগম সাহেবা যেন রেগে গেল, বললে, মিথ্যে কথা বলবে না নিজামতের জাসুস? তুমি কি আমাকে শেখাচ্ছ মেহেদি? ভেবেছ আমি নিজামতের কিছুই জানি না? মিথ্যে কথা দিয়েই তো নিজামত চলছে, মিথ্যে কথার জন্যই তো আজ নিজামত ভেঙে পড়তে চলেছে। মিথ্যে কথা কে না বলে এখানে মেহেদি? তুমি মিথ্যে কথা বলো না? তোমরা যদি সবাই সত্যি কথা বলতে তো আজ আমার মির্জার এই দুর্দশা হতো। তোমরা যদি সত্যি কথা বলতে তো আজ এমন করে চেহেল সুতন ছেড়ে আমাকে এইখানে আসতে হতো। তোমরা যদি সবাই সত্যি কথা বলতে আজ কলকাতার ফিরিঙ্গিরা নিজামতের সঙ্গে লড়াই করতে ভরসা পেত। বলতে বলতে নানি বেগম সাহেবা যেন হাঁপাতে লাগলো। তারপর একটু দম নিয়ে বললে, চলো। কোথায় আমার মেয়েকে রেখেছ? চলো, আমি তাকে এক্ষুনি চেহেল সুতনে নিয়ে যাব। মেহেদী নেশা বলতে গেল, কিন্তু আলীজাহা। নানি বেগম বোমার মতো ফেটে উঠল। আলীজাহা আমার নাতি, তার সম্বন্ধে তোমায় কিছু ভাবতে হবে না, সে আমি বুঝে নেব। মির্জা যখন লক্কাবাগ থেকে ফিরবে তখন এই সম্বন্ধে আমি তার সঙ্গে বোঝাপড়া করব। তুমি কে? তুমি তো মির্জার নকর। তুমি বার করে দাও মরিয়ম বেগমকে, চলো। সমস্ত মতিঝিলটা সেদিন নানি বেগম সাহেবার গলার শব্দে গম গম করে উঠেছিল। মেহেদী নেশা সাহেবের মুখে তখন আর কোনো কথা নেই। আস্তে আস্তে নানি বেগম সাহেবার সঙ্গে উপরে উঠতেই যাচ্ছিল, হঠাৎ এক কাণ্ড ঘটল। নানি বেগম সাহেবা! খোঁজা বরকত আলী দৌড়তে দৌড়তে এসে তখনও হাঁপাচ্ছে, একটু সামলে নিয়ে বললে, নবাব চেহেল সুতনে ফিরে এসেছে নানি বেগম সাহেবা। নবাব? আমার মির্জা ফিরে এসেছে? মেহেদী নেশারও যেন আকাশ থেকে পড়েছে। নবাব আলীজাহা ফিরে এসেছে? কখন? জি হ্যাঁ, আভি। আর এক মুহূর্তেই যেন ওলট পালট হয়ে গেল সমস্ত পৃথিবীটাই। এক মুহূর্তেই যেন পৃথিবীর মুখখানায় আমূল বদলে গেল। পৃথিবীর মুখখানা এক মুহূর্তেই সাদা ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেল। দিন দুনিয়ার নবাব শাহ কুলি খাঁ বাহাদুর মির্জা মোহাম্মদ আলমগীর লড়াই করতে করতে ফিরে এসেছে। এ যেন সকলের কাছেই বিস্ময়। নানি বেগম সাহেবা সেই অবস্থাতেই আবার তানজামে গিয়ে উঠল। আবার সামনের পেছনের জোড়া হাতি উল্টো দিকে চেহেল সুতুনের পথে চলতে শুরু করল। সোহান আল্লাহ, রসুল আল্লাহ, খোদা তালা, তোমার দয়া বান্দা চিরকাল স্মরণ করবে। তুমি শুধু আমারই আল্লাহ তালা খোদা তালা নও, তুমি মুর্শিদাবাদের নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলারও খোদা তালা। তোমার বহুত বহুত মেহরবান, তুমি আমাকে দেওয়ানি খালসা করে দিলে। এ দয়া আমি আমার জিন্দেগিতে কখনো ভুলব না। মেহেদী নেশারও খানিকক্ষণ অন্যমনস্ক থেকে পালকিতে চড়ে বসল, আর তারপর মতিঝিলে সদর ফটকের বাইরে বেরিয়ে সেই পালকি চকবাজারের রাস্তায় অদৃশ্য হয়ে গেল।
এতক্ষণে সচ্চরিত্রের যেন সম্বিত ফিরেছে। কান্ত থামের আড়াল থেকে বেরিয়ে এলো। কি হলো পুরকাস্তমশাই, নবাব ফিরে এলো কেন? কিন্তু সেই প্রশ্নের উত্তর তখন কে দেবে? মানুষের জয়যাত্রার সামনে তখন নবাবের মসনদ টলমল করতে শুরু করেছে। মুর্শিদাবাদের চকবাজারের রাস্তায় অলিতে গলিতে তখন ভীত জাগ্রত মানুষ প্রথম প্রশ্ন করতে শুরু করেছে, নবাব ফিরে এলো কেন? কি হয়েছে? কা হুয়া হ্যায়? হোয়াটসঅ্যাপ? কিন্তু এ তো ছিল 1757 সালের 24শে জুনের সকালের ঘটনা। কিন্তু 23শে জুন তারিখে লক্কাবাগের যুদ্ধপ্রান্তরে এর শুরুটাও এই সঙ্গে বলা উচিত। একদিকে সংহত শক্তির উদগ্র মনোবল, আর একদিকে চুরি, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর বিলাসিতা। যুদ্ধের সময় কি বিলাস পোষায়? কিন্তু তখনও সোনার কলকে চায়, জড়ো আর তলোয়ার চায়। তখনও চাবুকের অত্যাচার, তখনও আমির ওমরাহ মীর বকশির বিশ্বাসঘাতকতা। মীর মদন গীতা পড়েনি, কিন্তু লড়াই করতে করতে জান দিয়েছে। সে জান দিয়ে তার জবান রেখেছে। সামনে যখন দুশ্মন তার সার বেঁধে দাঁড়িয়ে আছে, তখন তো এতে চাবুক মারা উচিত হয়নি। এই কথা বোঝবার মতো বুদ্ধি কি তোমাদের নেই ইয়ারজান? তোমরা আমাকে না জিজ্ঞেস করে এমন কেন করতে গেলে? এরা যদি এখন আমার দুশ্মন হয়ে যায়? হয়তো বা দুশ্মন হয়েই গেছে। এরা দুশ্মনী করলে এই সময় আমি কি করব? মির্জাফর আলী সাহেব। বড় আদরের সুর ছিল মির্জা মোহাম্মদের গলায়। এই আদর তো তখন ছিল না আলী জাহাঁ। তখন তো তুমি তোমার মীর বকশি মোহনলালকে সেলাম করতে হুকুম দিয়েছিলে। সেদিন তো তুমি ভাবোনি যে একদিন তোমারও বিপদ আসতে পারে, একদিন তোমারও দুর্দিন আসতে পারে। সকাল পর্যন্ত বেশ ছিল, কাল রাত থেকেই নবাবের সব কথা মনে পড়েছিল। সেই আলীবর্দী খাঁর কথাগুলো, সেই হোসেন কুলি খাঁর কথাগুলো, ওয়াসিটি বেগম সাহেবার কথাগুলো। রাত্রেও ভালো করে ঘুম হয়নি। তারপর সকালবেলাতেই সোনার কলকেটা চুরি হয়ে গেল। আর তারপর মীর মদনের অপঘাত মৃত্যু। মীর মদনের মৃতদেহটা নিজের তাঁবুর মধ্যে আনতে হুকুম দিয়েছিল নবাব। মীর মদনের মরা মুখখানার দিকে চেয়ে দেখতে লাগলে। সত্যি, নবাবের জন্য জান দিয়ে মীর মদন বুঝিয়ে দিয়ে গেল যে সে নবাবকে কত ভালোবাসে। কেন আমাকে তুমি ভালোবাসতে মীর মদন? আমার তো কোনো গুণ নেই। আমি তো তোমাদের কাউকেই উপযুক্ত সম্মান দিতে পারিনি। আমার যে টাকা ছিল না মীর মদন, বিশ্বাস করো, এখনও আমার টাকা নেই। আমি মহাতাব জগৎজির কাছ থেকে টাকা ধার নিয়ে সকলের মাইনে মিটিয়ে দিয়েছি। আমি চরিত্রহীন, লম্পট নবাব তোমাদের। আমার জন্য তোমার জান দেওয়া ঠিক হয়নি মীর মদন। তুমি ভুল করেছ মীর মদন। আমি বলছি, তুমি ভুল করেছ। হঠাৎই বোধহয় খেয়াল হলো সবাই চারপাশে দাঁড়িয়ে রয়েছে। এ চেহেল সুতনো নয়, মতিঝিল নয়, এমনকি মুর্শিদাবাদও নয়। এই হলো লক্কাবাগ। মির্জাফর আলী সাহেব কোথায়? নিয়ামত বললে, আমি গিয়ে ডেকে এসেছি জাহাপানা। তা আসতে এত দেরি হচ্ছে কেন? আমার হুকুম কি মানতে চায় না মির্জাফর আলী? আমি কি মুর্শিদাবাদের নবাব নই? কি মনে করেছে মির্জাফর আলী? আবার এত্তেলা দে, যা। হঠাৎ চারদিক থেকে ঝমঝম করে বৃষ্টি নামল। বর্ষাকালে বৃষ্টি নামা নতুন নয়, কিন্তু এমন সময় কেন বৃষ্টি এলো? নবাব মির্জা মোহাম্মদ বাইরের আকাশের দিকে চাইলে। ইয়ারজান বললে, বৃষ্টি এলো আলী জাহাঁ। নবাব বললে, জেনারেল ল কবে এসে পৌঁছবে ইয়ারজান? রওনা দিয়ে দিয়েছে, কাল এসে পৌঁছবে নিশ্চয়ই। জেনারেল ল এলে আর কোনো ভাবনা নেই আলী জাহাঁ। সঙ্গে হাজার হাজার সেপাই আছে তার। পাশে মীর মদনের মৃতদেহটা পড়ে রয়েছে। মির্জা মোহাম্মদ সেই দিকে একবার চাইলে, তারপর বললে, দেখলে তো ইয়ারজান, এতবার ডেকে পাঠালাম মির্জাফর আলীকে, তবু একবারও এলো না। আমি কি তার পায়ে ধরে সেধে আনতে যাব সে মনে করেছে? সে নবাব নাকি আমি নবাব
ইয়ারজান, আপনি নবাব আলী জাহাঁ? মির্জা মোহাম্মদ বললেন, না, আমি রাগ করব না ইয়ারজান। এই সময় রাগারাগি করা ঠিক নয়। এই সময় সবাইয়ের সঙ্গে মিষ্টি করে কথা বলতে হয়। এখন দেখাতে হয় যেন সবাই আমার প্রিয়জন। কিন্তু ইয়ারজান, আমি তোমাকে বলে রাখছি, এই লড়াইয়ের পর আমি কাউকেই রেহাই দেব না। এখন আমি সবাইকেই চিনে নিয়েছি, কে দোস্ত কে দুশমন সব চিনে নিয়েছি। আমি কাউকেই রেহাই দেব না। অত জোরে জোরে কথা বলবেন না আলী জাহাঁ, কেউ শুনতে পাবে। কে শুনতে পাবে? মীরমদন? মীরমদন তো মারা গেছে। জানো ইয়ারজান, খোদা তালার এক তাজ্জব কানুন, মরে গেলে কেউ আর কিছু জানতে পারে না। একদিন আলীবর্দী খাঁ মারা গেছে, একদিন সুজাউদ্দিন খাঁ মারা গেছে, আর একদিন আমিও মারা যাব। এখন আমি এই যে লক্কাবাগে বসে ফিরিঙ্গিদের সঙ্গে লড়াই করছি, আলীবর্দী খাঁ এসব জানতেও পারছে না। আবার একদিন আমি মরে গেলেও জানতে পারবো না আমার মসনদে কে বসল। জিন্দিগিটা বড় তাজ্জব চিজ ইয়ারজান। আলী জাহাঁ, এখন আপনি ওইসব কথা নাইবা ভাবলেন। আচ্ছা ইয়ারজান, এত কথা থাকতে মরে যাওয়ার কথাই বা আমার মনে আসছে কেন বলো তো? আমি কি ভয় পেয়েছি? ইয়ারজান বললে, আপনি ভয় পাবেন এ কথা কে বিশ্বাস করবে আলী জাহাঁ? আচ্ছা, ফিরিঙ্গি কর্নেল ক্লাইভ আমাকে ভয় করে? নিশ্চয়ই ভয় করে আলী জাহাঁ। কিন্তু তাহলে কোন সাহসে আমার সঙ্গে লড়াই করতে এসেছে সে? আমার মীরবক্সি তো ইচ্ছে করলেই ওদের গুঁড়ো করে দিতে পারে। ইয়ারজান বললে, ও বোধহয় মরবার স্বাদ হয়েছে আলী জাহাঁ। মির্জা মোহাম্মদ হা হা করে হেসে উঠল। কথাটা খুব ভালো লেগেছে নবাবের। বললে, খুব ভালো কথা বলেছ ইয়ার, খুব ভালো কথা বলেছ। তারপর একটু থেমে বললে, কিন্তু কেউ কি স্বাদ করে মরতে চায় দুনিয়ায়? এমন কেউ আছে যার স্বাদ হয় মরতে? কেন হবে না আলী জাহাঁ? ফিরিঙ্গি কর্নেলটা তো 3 বার মরতে গিয়েছিল পিস্তল দিয়ে, আমি শুনেছি। সে কি? মির্জা মোহাম্মদের মুখটা গম্ভীর হয়ে গেল। মরতে গিয়েছিল? আত্মঘাতী হতে গিয়েছিল? কেন? তা জানি না আলী জাহাঁ। কথাটা শুনে পর্যন্ত মির্জা মোহাম্মদের মুখটা গম্ভীর হয়ে গিয়েছিল। যে লোক নিজের হাতে নিজে মরতে যায় সে তো সোজা লোক নয়, সে তো সব পারে। আচ্ছা ইয়ারজান, তুমি আগে কেন ও কথাটা বলনি? কোন কথাটা আলী জাহাঁ? ওই যে ফিরিঙ্গি কর্নেল বাচ্চা 3 বার গুলি করে আত্মহত্যা করতে গিয়েছিল। আগে জানলে আমি অন্য ব্যবস্থা করতাম। ওরা খুব খারাপ লোক হয় জানো তো ইয়ারজান, যারা আত্মহত্যা করতে যায়। জানি আলী জাহাঁ, আমি কিন্তু কখনো আত্মহত্যা করব না ইয়ারজান। যারা আত্মহত্যা করে তারা হেরে যায়, তা জানো তুমি? আমি আলীবর্দী খাঁর মতো জিন্দেগির লড়াই করে তবে মরব, তার আগে আমি মরব না। আমি যখন বুড়ো হব, যখন আলীবর্দী খাঁর মতো বুড়ো হব, তখনও লড়াই করব। লড়াই করতে করতে আমি মরব। হঠাৎ আবার মির্জাফরের কথাটা মনে পড়ে গেল। আচ্ছা ইয়ারজান, তুমি একবার যাও তো, তুমি নিজে একবার মির্জাফর আলীর কাছে যাও। আমি যে তাকে গালাগালি দিয়েছি সেটা যেন বলো না। গিয়ে বলো মীরমদন মারা গেছে, তাই নবাব একবার আপনাকে ডাকছে। যাও। নিয়ামতকে দিয়ে ডেকেছি কি না, তাই হয়তো আসছে না। আর খবর নিয়ে এসো তো, জেনারেল লো কখন আসছে, সেই খবরটা এসেছে কি না। সেই বৃষ্টির মধ্যে ইয়ারজান বাইরে বেরিয়ে গেল। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সামনেই মোহনলালের ফৌজ, তার সামনে সিনফ্রে। আর আরও খানিকে গিয়ে রাজা দুর্লভরাম এয়ারলুক্কা খাঁ, আর তারও ওদিকে একেবারে শেষ প্রান্তে মির্জাফর আলীর ফৌজ। বৃষ্টিতে সমস্ত ছত্রখান হয়ে গেছে। ফিরিঙ্গিদের দিক থেকে কামান ছোড়া খানিকক্ষণের জন্য বন্ধ আছে। হাতির পিঠের ওপর বসে আছে মির্জাফর।
ইয়ারজানকে দেখে মির্জাফর সাহেব হাতির পিঠ থেকে নেমে এলো। আলী সাহেব, আমাকে আবার নবাব পাঠালে আপনার কাছে। মির্জাফর আলী সাহেব বললে, সে তো বুঝতেই পারছি, মীর মদনটা তো খতম হয়ে গেছে, তা আমাকে আবার ডাকছে কেন? নবাব খুব ভয় পেয়ে গেছে আলী সাহেব, তাই আপনার সঙ্গে একটু কথা বলে সাহস পেতে চায়। তা কি কথা হচ্ছিল এতক্ষণ? ইয়ারজান বললে, কেবলই মরার কথা। মির্জাফর সাহেব শুনে অবাক হয়ে গেল। মরার কথা মানে? ওই মীরমদন সাহেবের মুর্দাটা সামনেই পড়ে রয়েছে তো, সেই জন্যই সেই সব কথাই এতক্ষণ হচ্ছিল। মারা যাবার পর মানুষ কোথায় যায় এইসব, মানে খুব ভয় পেয়ে গেছে নবাব। মির্জাফর বললে, পাক পাক, একটু ভয় পাওয়া ভালো। ভয়ের এখন হয়েছেটা কি, আমি আরও ভয় পাইয়ে দেব। এবার মোহনলালটাকে মারলে আরও একটু সুবিধে হয়। বেত্তেমিজটা অনেক কামান ছুঁড়েছে, ফিরিঙ্গিদের অনেকগুলো সেপাই মারা গেছে। ক্লাইভ সাহেব খুব গোসা করেছে আমার ওপর, বুঝতে পারছি। জেনারেল ল সাহেব কবে আসবে জিজ্ঞেস করছিল নবাব। বলে দাও কালই আসবে, তাহলে সেই আশাতেই বসে থাকবে মির্জা। আর বলছিল লড়াই থেকে ফিরে গিয়ে কাউকেই রেহাই দেবে না, সব দুশ্মনদের খতম করে ছাড়বে। মির্জাফরের মুখ দিয়ে একটা গালাগালি বেরোলো। আমি খতম করতে দিচ্ছি, ওই দেখো না, বৃষ্টিতে বারুদ টারুদ সব ভিজে গেছে। ওরা ঢাকা দিচ্ছিল, আমি বারণ করে দিয়েছি, ভিজুক, সব বারুদ ভিজে যাক। ইয়ারজান বললে, আপনি একবার চলুন আলী সাহেব, নিয়ামতকে আগে পাঠিয়েছিল, এইবার আমাকে পাঠালে। আপনি না গেলে আমাকে মাঝখান থেকে সন্দেহ করবে নবাব। না 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 না, সন্দেহ করলে আমাদের সব মতলব ফাঁস হয়ে যাবে। চলো যাই। বৃষ্টিটা যেন আরও জোরে নামল। মির্জাফর আলী ইয়ারজানকে সঙ্গে নিয়ে মির্জা মোহাম্মদের তাঁবুর দিকে এগিয়ে চলতে লাগল। এক অভাবনীয় ষড়যন্ত্র মির্জা মোহাম্মদের বিরুদ্ধে, আর ওদিকে তখন কর্নেল ক্লাইভ ক্যাম্পের দুর্ভাবনায় আচ্ছন্ন হয়ে আছে সবাই। এই বৃষ্টির সময় যদি হঠাৎ হামলা করে বসে নটিবারা, যদি এই গোলা বারুদ সবাই হুড়মুড় করে ঢুকে পড়ে আমাদের লাইনের ভেতর, ভাবতেই হৃদকম্প শুরু হলো মেজর আয়ারকুটের। ল্যাসিংটন মারা গেছে, আর ল্যাসিংটনের মতো আরও যে কত সেপাই সার মরে পড়ে আছে এই পাশে ও পাশে, তার ঠিক নেই। তাই সবাই হাল ছেড়ে দিয়েছে। সিপাহীরা যেন চাইছে না আর যুদ্ধ হোক, কেউই চাইছে না। মনে মনে সবাই গজরাচ্ছে, আমরা কি টাকার জন্য প্রাণ দিতে এসেছি নাকি এখানে? কোথায় যেন একটা চাপা আক্রোশ গর্জন করে উঠছে সকলের মনে। কেউই লড়াই করবে না, সকলেরই জীবনের দাম আছে, টাকার জন্য কেউ প্রাণ দিতে পারবে না। ততক্ষণে জামা প্যান্ট সব ভিজে জ্যাবজ্যাবে হয়ে গেছে ক্লাইভের। ছাতের উপর থেকে নিচে নেমে এলো কর্নেল। কে যুদ্ধ করবে না? কে? কারা? হাতের পিস্তলটা বাগিয়ে নিয়ে সামনের দিকে উঁচু করে বললে, কে? কারা? আশেপাশে সামনে যারা ছিল তারা সবাই স্থানুর মতো চুপ হয়ে গেল। কারোর মুখে কোনো কথা নেই। বৃষ্টি হয়েছে তো তাতে কি? বৃষ্টিতে ভিজলে মানুষ মরে যায়? আর মরতেই তো সবাই ফাইট করতে এসেছো তোমরা। কেউ বাঁচবার জন্য যুদ্ধ করতে আসে? একদিন তো মরতেই হবে। কে চিরকাল বেঁচে থাকতে এসেছে পৃথিবীতে? কে? নাম বলো, আমি তাদের গুলি করে মারব। নাম বলো। তুমি? তুমি? ইউ? কেউ কোনো উত্তরই দেয় না। ক্লাইভ আবার বলতে লাগলো, সবাই লেকের ধারে যাও, ইনে বডি গিয়ে ট্রেঞ্চ খোঁড়ো, আর ওখান থেকে এনিমি লাইনের দিকে ফায়ার করো। যাও, কুইক। আর অর্ডারের সঙ্গে সঙ্গে সেপাইগুলো যেন মেশিনের মতো খালের ধারে চলে গেল। সেখান থেকে সবাই নবাবী ফৌজের দিকে ফায়ার করতে লাগলো। ফায়ার ফায়ার। ক্লাইভের শরীরের ভেতর তখন যেন 10টা ক্লাইভ ঢুকে পড়েছে। একটা মানুষের বুকে এত সাহস থাকে? একটু ভয় ডর কিছুই নেই মানুষটার। একলাই এতগুলো সেপাইয়ের সামনে মহড়া নিয়েছে। সকাল থেকে
খাওয়ার সময় পর্যন্ত পায়নি, বৃষ্টিতে ভিজেছে। সর্দি কাশিরও ভয় কি নেই? পাশেই আয়ারকুট দাঁড়িয়েছিল। ক্লাইভ জিজ্ঞেস করলে, জেনারেল ল কখন আসছে? কিছু খবর পেয়েছ? না কর্নেল, যদি জেনারেল ল এসে পড়ে তুমি মরবার জন্য তৈরি থাকবে। এখান থেকে এক পাকেও পেছোতে পারবে না। নবাবের হাতে বন্দি হওয়ার চেয়ে আমরা বরং সবাই মরব, সেও ভালো, কিন্তু কোম্পানির নামে ডিসগ্রেস দিতে দেব না। ফায়ার, ফায়ার! হঠাৎই নজরে পড়ল দূরে নবাবের আর্মির ডান দিকে সরে যাচ্ছে। কমান্ডার মির্জাফরের ফৌজ ওটা। কুট, ওরা ওদিকে যাচ্ছে কেন? কি মতলব? আয়ারকুটও বুঝতে পারছে না, হতবাক হয়ে দেখতে লাগলো সেই দিকে। ওরা কি আমাদের এনসার্কেল করতে আসছে নাকি? কুট বললে, না কর্নেল, তা কি করে হয়? মির্জাফর যে আমাদের ওয়ার্ড দিয়েছে, ও তো আমাদের বিট্রে করবে না। ক্লাইভ বললে, কিছুই বলা যায় না। নবাবের ওমরা ওদের বিশ্বাস নেই। ওরা সব কিছু করতে পারে। ওরা ওদের গডকে পর্যন্ত বিট্রে করতে পারে। বি কেয়ারফুল। কিন্তু না, মির্জাফরের আর্মি এক ফালং সরে গিয়ে আবার হল্ট করল। কি মতলব কে জানে। গোড়া থেকে ক্লাইভ ওদের সন্দেহ করে এসেছিল। ওদের কথার ওপর নির্ভর করে এত দূরে এসে এত ঝুঁকি নেবার মানুষ ক্লাইভ নয়। ক্লাইভ বললে, আই এম রেডি। ওরা যদি আমাদের ঘিরে ফেলে আমরা ঝাঁপিয়ে পড়ব ওদের ওপর। কুট বললে, কিন্তু ওদের সঙ্গে আমরা পারবো কেন কর্নেল? ওদের আর্মি আর আমাদের আর্মি, আমাদের তো গুঁড়িয়ে পিষে ফেলবে। যুদ্ধ কি নাম্বার দিয়ে হয় কোট? আয়ারকুট ক্লাইভের কথাটা বুঝতে পারলে না। ক্লাইভ আবার বললে, নাম্বারই যদি আসল হতো আমি সেন্ট ফর ডেভিড জয় করতে পারতুম না। যুদ্ধ যেতে কূটনীতি দিয়ে, ডিপ্লোমেসি দিয়ে। আমি যদি এই যুদ্ধ না জিততে পারি তো এতদিন মিছিমিছি বেঙ্গলে এসেছি, এতদিন মিছিমিছি বেঙ্গলিদের সঙ্গে মিশেছি। কিন্তু কর্নেল, বাঙালিদের বিশ্বাস করা উচিত নয়, তারা লায়ার। ক্লাইভ বললে, হোক লায়ার। ইউরোপিয়ানরা লায়ার নয়? সবাই ভালো। ক্লাইমেটের জন্য দেশে দেশে মানুষ বদলায়, সেটা বাইরেরই বদলানো, ভেতরটা সবারই এক। গুলি করলে ওদের গা দিয়েও রক্ত পড়ে, আমাদেরও রক্ত পড়ে। ওদের মায়েরা ছেলেদের আমাদের মতোই ভালোবাসে। ওরাও কূটনীতি জানে, আমরাও জানি। নবাব কি ডিপ্লোমেসি জানে না বলতে চাও? ওই যে ওরা ফায়ার করছে না, কেন করছে না? কুট বললে, কারণ জেনারেলরা নবাবের এগেনস্টে। ভুল, ভুল, সব তোমার ভুল। নবাব চায় ওয়ারটা প্রলং করতে, যুদ্ধটা যাতে আরও বেশি দিন টেনে নিয়ে যেতে পারে সেই চেষ্টা করছে। ওদের আর্মি আছে, ওদের ম্যাটেরিয়ালস আছে, ওদের ফুড আছে, আর ওদেরই কাস্ট্রি এটা। বেশি দিন যুদ্ধ চললেই তো নবাবের লাভ, আর ততদিনে জেনারেল ল এসে যাচ্ছে। কিন্তু কর্নেল, মির্জাফর আলীর মতলব কি তা তো বুঝতে পারছি না। ও কি এমন করে আমাদের কথা দিয়ে এখন কথার খিলাপ করবে? কর্নেল বললে, কূটনীতিতে কথার খিলাপ বলে কোনো কথা হয় না। যখন যেমন সিচুয়েশন, যখন যেমন অবস্থা, সেইভাবেই কাজ করে ডিপ্লোমেসি। কিন্তু এখন দেখতে হবে ও বড় ডিপ্লোম্যাট নাকি আমি বড় ডিপ্লোম্যাট। মির্জাফরও নিজের স্বার্থ দেখছে, আমিও আমার স্বার্থ দেখছি। এখন কে কূটনীতিতে যেতে সেটাই দেখতে হবে। হঠাৎই ফ্লেচার এসে হাজির হয়েছে। কি খবর ফ্লেচার? ফ্লেচার বললে, মীরমদন মারা যাবার পর থেকেই নবাব খুব নার্ভাস হয়ে পড়েছে। ভেরি গুড। জেনারেলরা কি বলছে? মোহনলাল বলছে এক্ষুনি সকলকে একসঙ্গে ফাইট করতে। রাজা দুর্লভরাম, মিয়া লুথুফ খা আর মির্জাফর আলী ফায়ার করছে না বলে নবাবের কাছে কমপ্লেন করেছে। তারপর সেই সোনার কলকেটা পাওয়া গেল? না কর্নেল, নবাবের ফ্রেন্ড খিদমতগারদের সবাইকে বেদ মারবার অর্ডার দিয়েছে।
নবাব গিয়ে সেই অর্ডার বাতিল করে দিয়েছে। আসলে নবাব খুব ভয় পেয়ে গেছে, বলছে এই সময় বেত মারলে ওরা রিভোল্ট করতে পারে, আমাদের আর্মিকে হারিয়ে তারপর সবাইকে বেত মারতে হবে। এ কথা তুমি জানলে কি করে? নবাবের ফ্রেন্ড ইয়ারজান সব কথা মির্জাফর আলীকে বলে দিয়েছে, আর মির্জাফর আলী সাহেব আমাকে এইসব কথা জানালে। মির্জাফর আলী সাহেবের খবর কি? তার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ কর্নেল, এই লেটারটা দিয়েছে আপনাকে। এই বলে একটা চিঠি এগিয়ে দিল ক্লাইভের দিকে, দিয়ে বললে, মির্জাফর আলী এক্ষুনি নবাবের সঙ্গে দেখা করতে গেল। ক্লাইভ তাড়াতাড়ি এনভেলাপটা খুলে চিঠিটা পড়তে লাগল। ডিয়ার কর্নেল, তুমি শুনে খুশি হবে বৃষ্টিতে আমাদের গোলা বারুদ সবই ভিজে জবজবে হয়ে গেছে। এখনও ওগুলো না শুকোলে আর গুলি ছোড়া যাবে না, সবই অকেজো হয়ে পড়ে রয়েছে। তোমাকে আমি যে কথা দিয়েছিলাম সেই কথা বর্ণে বর্ণে রাখছি। আমি ইয়া লুথুফ খাঁ কিংবা রাজা দুর্লভরাম কেউই তোমাদের ফৌজের ওপর ফায়ার করিনি। নবাব পাছে সন্দেহ করে তাই আম গাছগুলোর ডালের দিকে লক্ষ্য করে কয়েকটা গুলি ছুঁড়েছিলাম। তোমাদের 20 জন সেপাই মারা গেছে শুনে খুবই দুঃখিত। ল্যাসিংটনও মারা গেছে শুনলাম, কিন্তু আমাদের আরও অনেক বেশি লোক মারা গেছে, জখমও হয়েছে অনেক। তুমি শুনে খুশি হবে আমাদের মীরমদন মারা গেছে তোমাদের গুলিতে, খুবই সুখবর। আমি আমার ফৌজি সেপাইদের এই দিকে ওদিকে নড়িয়েছি, নইলে আবার নবাবের সন্দেহ হতো। চারিদিকের এই অবস্থার মধ্যে নবাব খুব ভয় পেয়ে আমাকে ডেকে পাঠিয়েছে। মীরমদন মারা যাবার পর এখন নবাবের আমি ছাড়া আর কোনো গতি নেই। দেখি আমি কি করতে পারি। ইতি। ক্লাইভ চিঠিটা ভাঁজ করে বললে, লোকটা দেখছি রিয়েল স্ক্রাউন্ডেল, কথা রাখছে। পাশে আয়ারকুট দাঁড়িয়েছিল, সে অবাক হয়ে গেল, বললে, রিয়েল স্ক্রাউন্ডেল বলছো কেন কর্নেল? রিয়েল স্ক্রাউন্ডেল নয়, নবাব যতগুলো লোকের ওপর নির্ভর করেছে সবগুলোই স্ক্রাউন্ডেল। নবাবের ভাগ্যটাই খারাপ দেখছি। সবাই সবাই নবাবের এগেনস্টে, ওই জগৎ শেঠ থেকে শুরু করে উমিচাঁদ, মির্জাফর, সবাই। ইন্ডিয়ার সত্যি ব্যাড লাক। কুট তবুও বুঝতে পারলে না, বললে, কিন্তু তাতে তো আমাদেরই ভালো কর্নেল, তাহলে তো আমরাই জিতব। ক্লাইভ শুধু হাসলে কথাটা শুনে, মুখে কিছু বললে না। নিশ্চয়ই আমাদের ভালো, তাহলে আমরাই জিতব। তুমি, আমি, আমরা সবাই যা আছি তাই থাকবো কুট, কেউই আমরা জিতব না। জিতবে শুধু কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার হোল্ডাররাই শুধু জিতবে। তারা মোটা ডিভিডেন্ড পাবে, তারা বাড়ি করবে, গাড়ি চড়বে, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করবে। আর আমরা বউ ছেলে মেয়ে ফ্যামিলি সব দূরে রেখে এখানে এই মশা মাছি জঙ্গল সাপ নিয়ে কেমন করে আরও ভালো করে মানুষ খুন করা যায় তারই মহড়া দেব। আর দরকার হলে ল্যাসিংটনের মতো বেঘরে মরব। ক্লাইভ সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ফায়ার, ফায়ার! আর এই ঘটনার বহুদিন পর কর্নেল ক্লাইভ বিলেতে ফিরে গিয়ে এসব কথা ভুলতে চেষ্টা করত। সবাই জানত লর্ড ক্লাইভ শুধু লর্ডই নয়, ইংল্যান্ডের সবচেয়ে বড় লোক, বিরাট টাকার মালিক, বিরাট খেতাব, বিরাট সম্পত্তি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা। স্ত্রী এসে জিজ্ঞেস করত, কি ভাবছ? হঠাৎ যেন চমক ভেঙে যেত লর্ড ক্লাইভের। বেঙ্গলের সেই ব্যাটলফিল্ডের কথা মনে পড়ত নবাব সিরাজউদ্দৌলার কথা, মির্জাফর, উমিচাঁদ, জগৎ শেঠ, নবকৃষ্ণের কথা, আর মনে পড়ত বেগম মেরি বিশ্বাসের কথা। তাস খেলবে? তাস? একদিন দমদমার বাগান বাড়িতে বারান্দায় বসে তাস খেলেছে লর্ড। সামান্য একটা মেয়ে, বেগম মেরি বিশ্বাস, তার সব লাইফ হিস্ট্রিটা বলেছিল লর্ড ক্লাইভকে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, দূরে মিলিটারির আর্মি বারক, হাতি, ঘোড়া, উট, আর তার ওপাশে আর্মির লোকেরা মদ খেয়ে হৈ হৈ করছে। হাতি উঠের পিলখানা পেরিয়ে কেবল বড় বড় গাছ। তাস খেলতে খেলতে একবার ওই দিকে চোখ পড়লে দেখতে পেত
একটা কৃষ্ণচূড়া গাছে অসংখ্য লাল ফুল ধরেছে। বেঙ্গলিরা বলতো কৃষ্ণচূড়া, আর ইংরেজিতে বলতো ক্লেম অব দ্য ফরেস্ট, বনের আগুন। বনের আগুনের শিখা। ক্লাইভের নিজের জীবনের আগুনই যেন সহশিখা হয়ে ওই গাছটার মাথায় ডালে ডালে জ্বলে উঠত। আর ইন্ডিয়াও তখন আগুন। সমস্ত ইন্ডিয়াতেই তখন ফ্লেম অব দ্য ফরেস্ট। নবাব সিরাজউদ্দৌলা, তারপর মীর জাফর আলী, তারপর মীর কাসিম। তাস খেলবে? ক্লাইভ বললে, না, এখন আর ভাল লাগছে না তাস খেলতে। বেগমেরই বিশ্বাসও বলতো, না, এখন আর ভাল লাগছে না তাস খেলতে। তারপর সোজা সেই কৃষ্ণচূড়া গাছটার দিকে চেয়ে থাকতো বেগমেরই বিশ্বাস। এখন তো আর কোনো ভয় নেই। তখন কোনো ভয়ই আর ছিল না মরালির। একদিন কোন এক দুর্যোগের লগ্নে ইন্ডিয়ায় গিয়ে হাজির হয়েছিল রবার্ট ক্লাইভ, আর সমস্ত দেশটা লণ্ডভণ্ড করে দিয়ে তবে যেন তার নিবৃত্তি হয়েছিল। বেগম মেরি বিশ্বাস এক একদিন লুকিয়ে লুকিয়ে কাঁদত। কি হলো, কাঁদছ কেন? না, কিছু না, এই বলে বেগম মেরি বিশ্বাস চোখ দুটো মুছে ফেলত নিজের শাড়ি দিয়ে। কিন্তু ক্লাইভ সব জানত। এক একটা করে প্রত্যেকটা কাহিনী যেমন উদ্ধব দাস শুনত, তেমনি ক্লাইভও শুনত। উদ্ধব দাস কাব্য লিখবে রায় গুণাকর ভারতচন্দ্রের মতো। আর রবার্ট ক্লাইভ তখন বলতে গেলে একাই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, সুবাদার, ফৌজদার সব কিছুই। রবার্ট ক্লাইভের এক হুকুমে তখন রাজ্য ওঠে আর রাজ্য পড়ে। কিন্তু সেই রবার্ট ক্লাইভ সাহেবেরও বিধাতা পুরুষের তখন এমন ক্ষমতা নেই যে বেগম মেরি বিশ্বাসের দুঃখ ঘোচায়।